ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ মুক্ত বিসিবি নির্বাচন চান সৈয়দ আশরাফুল হক। ছকে বাঁধা নির্বাচনে অংশ নেবেন না, সাফ জানিয়ে দিলেন সাবেক সাধারণ সম্পাদক। সিন্ডিকেটেড থাকে এবং যদি সরকারের যদি ইনফ্লুয়েন্স থাকে কিংবা ইন্টারফিয়ারেন্স থাকে তাহলে আমি করব না। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও অবনমন বাংলাদেশের। পছন্দের ফরম্যাটে বিশ্বকাপ খেলতে চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্বের সমীকরণ। ভাগ্য বদলাতে পারছে 26 ওডিআই। বিপিএলে ক্রিকেটার কোচদের টাকা পরিশোধ না করে উল্টো বিসিবিকে দুষছে চিটাগং কিংস। 46 কোটি বকেয়ার অভিযোগ অস্বীকার সামির কাদেরের। সমঝোতা ছিল 3.5 কোটির। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে রাতে দেশে ফিরছে আফ্রিদিরা। জমকালো সংবর্ধনার প্রতিশ্রুতি বাফুফের। অনুশীলনে আন্তর্জাতিক মান নিশ্চিতে সরকারের সাহায্য প্রার্থনা। এবং এএফসি চ্যালেঞ্জ লিগে কাল মাঠে নামছে আবাহনী। জাতীয় স্টেডিয়ামে আকাশী নীলদের প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিতে প্রত্যয়ী মারুফুল হক। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। নির্বাচনে আগ্রহী হলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে শঙ্কায় দেখছেন তিনি। তবে সাবেক সতীর্থ এবং সহকর্মী আমিনুল ইসলাম বুলবুলের ওপর পূর্ণ আস্থা রাখছেন সৈয়দ আশরাফ। বর্তমান সময়ের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ না থাকাকে দেখছেন নিজের প্রধান নির্বাচনী চ্যালেঞ্জ হিসেবে। হতে পারবো না, ওটা পরের বিবেচনা। বাট আগে তো গিয়ে তো একটা চেষ্টা নেওয়া লাগবে। তো মাঠের বাইরে থেকে বলা যায় অনেক কিছুই, কিন্তু বাস্তবতা বুঝতে হলে নামতে হবে মাঠে। ক্রিকেটার, বিসিবির সাধারণ সম্পাদক, এসিসির প্রধান নির্বাহী হিসেবে সফলতার সঙ্গে ক্যারিয়ারের সময়গুলো কাটানোর পর এখন আবারও বিসিবিতে আসতে চান সৈয়দ আশরাফুল হক। বাইরে থেকে আর সমালোচনা নয়, ভেতরে এসে গোছাতে চান দেশের ক্রিকেটকে। তবে এতদিন বাইরে থাকার পর এখন আবার নতুন করে পুরানো জায়গায় ফিরতে চাওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি। এত বছর যে ইলেকশনগুলো হয়েছে এগুলো ওয়াজ অল লাইক এ সিন্ডিকেটেড ইলেকশন। আগে থেকেই জানতো কে কী হবে, কে না হবে, কে কী হবে। এবার যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন পাওয়ার, আমি ভেবেছি যে এবার হয়তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। ফ্রি ফেয়ার ইলেকশনে আমি হারলাম কি জিতলাম, ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি তুল্য এই সংগঠকের আবারও মাঠে নামার এই স্পৃহা অবশ্য পছন্দ হচ্ছে না অনেকেরই। দীর্ঘদিন যে মাফিয়াতন্ত্র চলেছে বিসিবিতে, ক্রিকেট বোদ্ধাদের মতে এখনও সেখান থেকে মুক্তি মেলেনি। রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে তাদের অবস্থান। সঙ্গে আবার যুক্ত হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ। কাগজে কলমে আইসিসির অধিভুক্ত একটি স্বাধীন ফেডারেশন হলেও অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিসিবি হারিয়ে ফেলেছে তার স্বকীয়তা। কথায় কথায় পরিচালক বদল, প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলার মতো ঘটনাও দেখা গেছে সাম্প্রতিক সময়ে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, ঠিকঠাক নির্বাচন হবে তো ক্রিকেট বোর্ডে, নাকি নতুন বোতলে দেখা যাবে সেই পুরানো মত? প্রশ্নটা সৈয়দ আশরাফের। তাই তো পরিষ্কার জানালেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ থাকলে নির্বাচন করবেন না তিনি। এমনকি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনের লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন এই সংগঠক। ওই সিন্ডিকেটেড থাকে এবং যদি সরকারের যদি ইনফ্লুয়েন্স থাকে কিংবা ইন্টারফিয়ারেন্স থাকে তাহলে আমি করব না। বুলবুলের সাথে আমি খেলেছি, বুলবুল আমার সাথে কাজ করেছে ইন দ্য সেম অর্গানাইজেশন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। ও নিজে ইলেকশন করবে কি না আমি জানি না। ও যদি ইলেকশন করে তাহলে আমি করব না। তবে নির্বাচন যদি করেনও সেখানে আশরাফুলের জন্য আছে বিশাল বাধা। 25 বছর আগে যেখানে রেখে গিয়েছিলেন বিসিবিকে, এখন আর সেখানে নেই দেশের ক্রিকেট নিয়ন্তারা। কাউন্সিলর, ভোটার সবকিছুই বদলে গেছে এই বছরে। স্বাভাবিকভাবেই নতুন এই মানুষগুলোকে নিজের দিকে নিয়ে আসাকেই বড় চ্যালেঞ্জ মানছেন তিনি। প্রার্থীর পাসটা দেখবে এবং সে প্রার্থী থেকে ওটাকে বিবেচনা করে ভোট দেবে, ওই আশাতেই আমি করতে চাই আর কি। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও 10 নম্বরে নেমে গেল বাংলাদেশ। পছন্দের ওয়ানডে ফরম্যাটেও এবার চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্বের সমীকরণ। র্যাঙ্কিংয়ে আগাতে না পারলে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। মানহীন ঘরোয়া ক্রিকেট, অভিজ্ঞদের বিদায় আর ক্রিকেট বোর্ডের পরিকল্পনার অভাব ছাপ ফেলেছে টাইগারদের পারফরমেন্সে। ভাগ্য বদলাতে 26 ওডিআই পাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশ ক্রিকেট দল অজস্র ব্যর্থতার মাঝেও যে ফরম্যাটটায় মিলত একটুখানি স্বস্তি, সেটাও এখন অতীত।
2 মাসের ব্যবধানে আবারও র্যাঙ্কিংয়ের 10-এ টাইগাররা। টেস্ট টি-20-র পরে একদিনের ক্রিকেটেও যেন কত অচেনা, এমনই অচেনা চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্ব খেলার। সোমবার আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী 10 নম্বরে অবস্থান বাংলাদেশের, রেটিং 77। তালিকার শীর্ষে ভারত, দুঃসময় কাটিয়ে 4-এ শ্রীলঙ্কা। আফগানরাও অবস্থান করছে 7-এ। অথচ বাংলাদেশ 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে কিনা তা নিয়েই করতে হচ্ছে হিসেব নিকেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হবে 14 দলের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল জায়গা পাবে সরাসরি। 2 আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের টিকিট নিশ্চিত। প্রোটিয়ারা যেহেতু টেবিলের 6-এ আছে, সে হিসেবে হয়তো 9 দলের খেলতে হবে না বাছাই পর্ব। প্রেক্ষাপটটা একই রকম থাকলেও বাংলাদেশের খেলতে হবে কোয়ালিফায়ার রাউন্ড। 2027 সালের 31শে মার্চের র্যাঙ্কিং অনুযায়ী করা হবে সে হিসেব। সে অনুযায়ী বাংলাদেশের সামনে এখনও আছে বেশ কিছু ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে এর আগে টাইগাররা খেলবে 26 ওয়ানডে, যার মধ্যে 11টাই র্যাঙ্কিংয়ের অধস্তন দলের বিপক্ষে। অর্থাৎ যেসব ম্যাচে জিতলেও রেটিং বাড়বে সামান্য, আর হারলে ক্ষতি বেশি। অথচ বছর দুয়েক আগেও এই ফরম্যাটে সেরা ছন্দে ছিল বাংলাদেশ। তামিম ইকবালের অধীনে 35 ম্যাচে 21 জয় পাওয়া লাল সবুজ শেষ 2 বছরে 34 ওয়ানডেতে জিতেছে মাত্র 9টি। যেখানে ভুগিয়েছে বেশি পরে বোলিং। 15 ম্যাচের 11 বারই রান ডিফেন্ড করতে পারেননি তাসকিন মোস্তাফিজরা। সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে কয়েকটা। মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটার তুলে আনার মূল মঞ্চটা ঢাকা প্রিমিয়ার লিগ। তবে মার্চের গরম আর রমজানের মাঝে বোলাররা দিতে পারেন না সর্বোচ্চ। শেষ 2 মৌসুমে বিদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তি না থাকায় প্রতিযোগিতা কমেছে আরও। দিবারাত্রির ম্যাচ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ডিউ ফ্যাক্টর ভোগাচ্ছে বোলারদের। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে 10 দলের বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশের। এর আগে কখনোই বাছাই পর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলেনি টিম টাইগার। 46 কোটি টাকা বকেয়া দেখিয়ে ক্রিকেট বোর্ডে পাঠানো লিগ্যাল নোটিশের ভিত্তি নেই। দাবি চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, হাইকোর্টের স্টে অর্ডারের মাঝে লিগ্যাল নোটিশ পাঠানো আদালত অপমাননার শামিল। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে 3.5 কোটি টাকায় সমঝোতা হয়েছিল বলেও দাবি করেন তিনি। বিপিএলের রেভিনিউর পুরো শেয়ার পেলে বকেয়া পারিশ্রমিক ও বিল পরিশোধ করবেন। ড্রাফটের বাইরে চুক্তিবদ্ধ শহীদ আফ্রিদির পেমেন্টও দেয়নি চিটাগং কিংস। তারপরও সমস্ত দায় বোর্ডের উপর চাপিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। রাজধানীর একটি রেস্তোরাঁয় ছোট্ট এক রুমে সংবাদ সম্মেলনের আয়োজন সামির কাদের চৌধুরীর। বিপিএল এর বকেয়া ইস্যুতেও অভিযোগের পাহাড় চিটাগং কিংসের ওপর। চলমান বিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন। গণমাধ্যমের সংখ্যা হয়তো বিতর্কের মাত্রা অনুধাবন করালো তাকে। তুলনামূলক বড় একটা রুমে স্থানান্তরিত হলো প্রেস ব্রিফিং। চিটাগং কিংসের প্রায় 1.5 কোটি টাকা বকেয়ার ব্যাপারে উল্টো ক্রিকেট বোর্ডকেই দায়ী করতে চাইলেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী। বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? মূল দায়টা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো। আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো, হয়তো বা এইসব সমস্যা আসতো না। ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল এর প্রথম 2 আসরে বকেয়া বাবদ 8 কোটি টাকার বেশি হিসেব তাকে পাঠানো হয়। ফ্র্যাঞ্চাইজি আবার 2.5 কোটির কিছু বেশি দেখিয়ে হিসাব পাঠায়। পরে যেটা 3.5 কোটিতে বনিবনা হয়। শর্ত ছিল বিপিএল এর 11তম আসর শুরুর আগেই তা পরিশোধ করতে হবে, কিন্তু সেটাও নাকি দেননি তিনি। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হওয়ার পর নতুন হিসাবে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়ায় 46 কোটি। টাকা না দিয়ে সামির কাদের উল্টো অভিযোগ করেন, আদালতের স্টে অর্ডারের পর লিগ্যাল নোটিশ পাঠানোয় আদালত অবমাননা করেছে বিসিবি। ওখানে আপনার ইন্টারেস্টই আসে বোধহয় 38 কোটি টাকা, এরকম কিছু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। এটা বেআইনি। আমি একবার না বহুবার জানিয়েছি। যে কোনো মূল্যে বিপিএলকে সফল দেখাতে সবকিছু ক্লিয়ার না করলেও চিটাগং কিংসকে অংশ নিতে দিয়েছিল ফারুকের বোর্ড। আসর শুরুর পর আবারও পেমেন্ট ইস্যুতে 9-6 করেন সামির কাদের।
মেন্টর শহীদ আফ্রিদি ও কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরদের ব্যক্তিগতভাবে ডেকে এনে সব টাকা দেননি। হেড কোচ শন টেইট এবং ড্রাফট থেকে চুক্তিবদ্ধ একাধিক ক্রিকেটারের পারিশ্রমিকও রয়ে গেছে বকেয়া। সেগুলো পরিশোধে এখন বিপিএল এর রেভিনিউ এর দিকে তাকিয়ে ফ্র্যাঞ্চাইজিটি। আমি যদি 60-70-80% পেয়েও যাই, আই থিঙ্ক আই এম ভেরি লাকি। ওনারা কি পেমেন্টস করবে ওটা আমি এখনো জানি না। ওটার উপর নির্ভর করে হয়তো বা আমার কিছু টাকা ওখানে বাকি থাকতেও পারে। বাকি যেগুলো হয় ওগুলো আমার তরফ থেকে পূরণ করতে হবে। আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা পরিশোধ করব। মেবি আমারও এটা বলা উচিত ছিল। বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে এইভাবে ফরম্যাটটা ফিল আপ করে দেন, উই উইল মেক পেমেন্টস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। যেহেতু উনি চলে গিয়েছিলেন, এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। আর পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি। 12তম আসরে বিতর্কমুক্ত থাকতে চাইছে ক্রিকেট বোর্ড। স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে হবে আসর। ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে 5 বছরের জন্য। আস্থা হারানো সামির কাদের চৌধুরীর সেখানে জায়গা করে নেওয়া দুঃসাধ্য, যদিও আশা ছাড়েননি চিটাগং কিংসের স্বত্বাধিকারী। 100-200 কেন, যাদের 1000 কোটি টাকা আছে তাদের আসা উচিত। আমার কাছে ভাইয়া 1000 কোটি টাকা নাইও, আমার কাছে যা আছে আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। আমার ইচ্ছা এখনো আছে।